এখানে আমরা কি করব, এক্স সমান দেওয়া আছে 3 প্লাস রুট 8, এটাকে আমরা লিখতে পারি 2 প্লাস 1, 3কে যদি 2 যোগ 1 লিখি, আর এটাকে দেখো এটা হচ্ছে 4 দুগুণে 8, মানে হচ্ছে 2 রুট 2 হয়ে যাবে, তাই না? 4 যদি থাকে সেটা বাইরে আসলে 2 হয়ে যাবে, আর হচ্ছে রুট 2। এবার দেখো এখানে 2টাকে আমরা রুট 2 তার হোল স্কয়ার লিখতে পারি, যেটা 2 আছে সেটাকে আমরা রুট 2 তার হোল স্কয়ার লিখতে পারি, 1 কে লিখতে পারি 1 এর স্কয়ার, আর এখানে হচ্ছে 2 রুট 2 ইনটু 1। তাহলে কি হয়ে যাচ্ছে যে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, মানে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র। দেখো a প্লাস b তার হোল স্কয়ার আমরা বলতে পারি এটাকে, তো এটা যদি x সমান হয় তাহলে বলতে পারি রুট x সমান কত, রুট 2 প্লাস 1। যেহেতু এখানে x সমান এটা হচ্ছে, তাহলে আমাদের রুট x সমান কি হয়ে যাবে, রুট x সমান হয়ে যাবে রুট 2 প্লাস 1। দেখো এখানে এই যে রুট 2 প্লাস 1 যেটা আছে, এই রুট 2 প্লাস 1টা মানে এখানে যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ারটা এদিকে আসলে রুট হয়ে যাবে, এটা মাথায় রাখতে পারো, অথবা এটাকে রুট করলে এটাও রুট, রুট আর স্কোয়ার কেটে গিয়ে এটা শুধু সংখ্যাটা পড়ে থাকবে। এখন আমরা যদি রুট এক্স এর মান এখানে পেয়ে যাই, আমাদের দেওয়া আছে 1 বাই রুট এক্স এর মান যদি আমরা বের করতে চাই, তাহলে কত হবে 1 বাই রুট 2 প্লাস 1। ঠিক আছে, 1 বাই রুট 2 প্লাস 1 মানে হচ্ছে রুট 2 মাইনাস 1। এর কারণ কি, এর কারণ হচ্ছে দেখো এখানে যদি আমরা রুট 2 প্লাস 1 করি, এর অনুবন্ধীকরণী দিয়ে আমাদের বোথ সাইডকে গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো ওপরে রুট 2 মাইনাস 1, আর এখানে কি হবে a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হচ্ছে রুট 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, মানে হচ্ছে 2 বিয়োগ 1 মানে হচ্ছে 1। তাহলে নিচে 1 চলে আসবে, নিচে যদি 1 চলে আসে তাহলে এটা হচ্ছে রুট 2 মাইনাস 1। তাহলে আমরা রুট x এর মান পেলাম, 1 বাই রুট x এর মানও পেয়ে গেলাম। আমাদের বলছে যে রুট x মাইনাস 1 বাই রুট x এর মান কত হবে, তাহলে রুট x মানে হচ্ছে তোমার রুট 2 প্লাস 1, তার থেকে বিয়োগ করতে বলছে 1 বাই রুট x, অর্থাৎ রুট 2 মাইনাস 1। কত হবে এটা, রুট 2 কেটে গেলে হয়ে যাচ্ছে 2, অ্যান্সার হয়ে যাবে 2, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, বলছে অমিত একটি কাজ 11 দিনে করতে পারে, গোপালের দক্ষতা অমিতের চেয়ে 10% বেশি হলে একই কাজ করতে গোপালের কতদিন সময় লাগবে। প্রথমত দক্ষতার কথা বলছে যে গোপালের দক্ষতা অমিতের থেকে 10% বেশি। আমি এটা ধরো অমিত লিখলাম, এটা লিখলাম গোপাল। তাহলে অমিতের দক্ষতা যদি আমরা 100 ধরি, তাহলে গোপালের দক্ষতা হয়ে যাবে 110, যেহেতু 10% বেশি। 0 0 কেটে দাও, তাহলে 10:11 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে দক্ষতার অনুপাত। ঠিক আছে, এবার দেখো দক্ষতার সাথে সময়ের যে সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্তানুপাত। কারণ কি, যার বেশি দক্ষতা তার সময় কম লাগবে, যার দক্ষতা কম তার বেশি সময় লাগবে। তাহলে সময়ের সাথে দক্ষতা ব্যস্ত হলে সময়টা আমাদের কি উল্টে যাবে, 11:10 হয়ে যাবে। এখন বলছে অমিত 11 দিনে কাজটা করতে পারে, তাহলে গোপাল কত দিনে কাজটা করতে পারবে। তাহলে অমিত 11 দিনে করতে পারে, আর আমাদের এখানে এসছেও দেখো অমিতের জায়গায় 11, তাহলে অমিতের 11 মানে হচ্ছে গোপালের কি হবে 10 হয়ে যাবে। ডাইরেক্ট অ্যান্সার চলে আসছে, তাহলে অ্যান্সার হবে অপশন এ। পরের প্রশ্ন দেখো, এটাতে যদি অ্যান্সার করো তোমরা কি করবে, প্রথম 12টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কত হবে। প্রথম 12টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কত হবে, এটা অ্যান্সার বলো তোমরা। বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় যদি আমাদের বের করতে হয়, আমরা জানি যে n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে nই হয়, n হয়ে যায়। ঠিক আছে, n হয়ে যায়। আবার n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n স্কয়ার, সমষ্টির সূত্র হচ্ছে n স্কয়ার, আর যদি গড় বলে গড়ের সূত্র হচ্ছে n। ঠিক আছে, তাহলে আমাদের 12টা বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কি হবে, 12ই হয়ে যাবে। 12টা বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় হবে 12। তোমাকে যদি বলা হয় ধরো 1, 3, 5, এই যে তিনটে সংখ্যা, এই তিনটে স্বাভাবিক সংখ্যার, তিনটে প্রথম স্বাভাবিক সংখ্যার গড় কত হবে, দেখো 3 হবে। কি করে দেখো, তিনটেকে যোগ করো কত হচ্ছে 9, 9/3 করো কত হচ্ছে 3 হয়ে যাচ্ছে। তুমি যদি প্রথম 4টে স্বাভাবিক সংখ্যা নাও, 4টে বিজোড় স্বাভাবিক সংখ্যা নাও, তাহলে দেখো অ্যান্সার 4 হয়ে যাবে। দেখো 1, 3, 5 আর ধরো 7 নেবে, তাহলে সেটাকে 4 দিয়ে যদি ভাগ করো কত হচ্ছে 7, 5, 12, 3, 18, 12, 13, 14, 15, 16, 16/4 মানে কত 4। মানে তুমি যেই যতগুলো এখানে সংখ্যা থাকবে, প্রথম 10টা হোক 12টা হোক সেটাই অ্যান্সার হয়ে যাবে, স্বাভাবিক সংখ্যার গড় হবে সেই সংখ্যাটাই হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 29 দেখো,
একজন ব্যক্তিকে 8 ঘন্টায় 228 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে। যদি যদি তিনি এই দূরত্বের 2/3 পথ নির্দিষ্ট সময়ের 5/8 সময়ে অতিক্রম করেন, তাহলে বাকি সময়ে অবশিষ্ট দূরত্ব অতিক্রম করার জন্য তার গতিবেগ কত হতে হবে? এই অঙ্কটা তোমরা কিভাবে করবে? ভালো করে বুঝতে হবে। প্রথমত বলছে যে 8 ঘন্টায় 228 কিলোমিটার দূরত্ব সে অতিক্রম করছে। তাহলে 8 ঘন্টায় টোটাল হচ্ছে 228 কিলোমিটার। এই 228 কিলোমিটার এখান থেকে এইটুখানি, এটা হচ্ছে 8 ঘন্টায় সে অতিক্রম করবে। ঠিক আছে? যদি তিনি এই দূরত্বের 2/3 পথ, তাহলে এই যে 228 কিলোমিটারের 2/3 মানে কত হবে? দেখো 228 এর 2/3 মানে হচ্ছে ইনটু 2 এর 3 হয়ে যাবে। কাটাকুটি করো, 3 7 21, 3 6 18 মানে হচ্ছে 76, তারপর হচ্ছে 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 7 দুগুণে 14 কে 15। তার মানে এখান থেকে আমি যদি বলি এর মানে 228 এর 2/3 মানেই হচ্ছে তোমার 152 কিলোমিটার। 228 এর 2/3 মানেই হচ্ছে 152 কিলোমিটার। ঠিক আছে? এবার এই 152 কিলোমিটার কত সময় লাগছে? বলছে যে 2/3 পথ নির্দিষ্ট সময়ের 5/8 সময়ে অতিক্রম করেন। তাহলে নির্দিষ্ট সময় মানে হচ্ছে ওই যে 8 ঘন্টা আছে, তার 5/8 সময় লাগছে। তাহলে 8 এর 5/8 মানে কত? 5 ঘন্টা হয়ে যাচ্ছে। কারণ 5 ঘন্টায় সে এখান থেকে এইটুকুনি অর্থাৎ 152 কিলোমিটার সে অতিক্রম করছে। ঠিক আছে? তাহলে টোটাল তো 8 ঘন্টা, তার মধ্যে 5 ঘন্টা হয়ে গেল। তার মানে এখান থেকে এইটুকুনি যে যাবে সেটা কত ঘন্টার টাইম লাগবে? সেটা 3 ঘন্টার মধ্যে তাকে পৌঁছাতে হবে। তাই না? 3 ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে। এবার এই ডিসটেন্সটা কত? আমাদের টোটাল হচ্ছে 228, তার থেকে যদি 152 আমরা মাইনাস করি, তাহলে দেখো 76 কিলোমিটার হয়ে যাবে। তাহলে এই 76 কিলোমিটার সে 3 ঘন্টায় যদি পৌঁছাতে চায়, তাহলে তার গড় গতিবেগ কত হয়ে যাবে? মানে তার গতিবেগ কত রাখতে হবে? গতিবেগ মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অর্থাৎ 76 কে 3 দিয়ে যদি ভাগ করো, কত হবে? 3 দুগুণে 6, 3 5 15, 16 মানে হচ্ছে 3। তাহলে 25.3 হয়ে যাচ্ছে। 25.3 এত কিমি পার ঘন্টা তার টাইম লাগবে। এটা হচ্ছে তার গতিবেগ। এই অঙ্কটা তোমরা সলভ করার চেষ্টা করো। যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের থেকে 5 সেন্টিমিটার বেশি হয় এবং আয়তক্ষেত্রের পরিসীমা যদি 40 সেন্টিমিটার হয়, তবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ কত হবে? দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 বেশি বলে দিয়েছে, 5 সেন্টিমিটার বেশি, আর পরিসীমা বলেছে 40 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ কত হবে? কিভাবে করবে বলো? দেখো প্রথমত আমাদের দৈর্ঘ্য প্রস্থ থেকে 5 বেশি বলেছে। আমরা যদি প্রস্থটাকে x ধরি, তাহলে দৈর্ঘ্যটা কত হবে? x প্লাস 5 হয়ে যাবে। ঠিক আছে? এবার পরিসীমা মানে কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস কি প্রস্থ সমান হচ্ছে কত? 40। ঠিক আছে? এখান থেকে আমরা যদি বলি 2x প্লাস 5 সমান হয়ে যাবে 20। তাহলে 2x সমান যদি 15 হয়, x সমান হয়ে যাবে 7.5। ঠিক আছে? x এর মান কত চলে আসলো? 7.5 চলে আসলো। এবার 7.5 মানে কি? প্রস্থ হচ্ছে 7.5, আর দৈর্ঘ্যটা কত হবে? প্রস্থ হবে 7.5 আর দৈর্ঘ্য হবে তার সাথে আরো 5 যোগ, তাহলে 7 5 12 মানে হচ্ছে 12.5। 12.5 আর হচ্ছে 7.5, অ্যান্সার হয়ে যাবে 12.5 এবং 7.5। অপশন এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, 616 সেন্টিমিটার স্কোয়ার মানে বর্গ সেমি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বিশিষ্ট একটি গোলকের ব্যাসার্ধ 25% কমিয়ে একটি নতুন গোলক তৈরি করলে নতুন গোলকটির আয়তন নির্ণয় করো। প্রথমত আয়তন নির্ণয় করার সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে আয়তন বের করতে গেলে আমাদের অবশ্যই ব্যাসার্ধ লাগবে, এবং ব্যাসার্ধ বলছে যে এত পৃষ্ঠতল বিশিষ্ট যে গোলক রয়েছে তার ব্যাসার্ধ 25% কমিয়ে গোলক তৈরি করা হলো। তাহলে প্রথমে তো আমাদের এই যে ওপরের যেটা রয়েছে সেটার আগে ব্যাসার্ধ আমাদের বের করে নিতে হবে সেখান থেকে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল মানেই হচ্ছে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, এবং তার সূত্র হচ্ছে 4 পাই আর স্কয়ার। তাহলে এই যে 4 পাই আর স্কয়ার সমান আমরা বলতে পারি 616। ঠিক আছে? 4 পাই আর স্কয়ার সমান যদি 616 হয়, এখান থেকে আর এর মান বের করো। তাহলে আর স্কয়ার সমান কি হবে? 616/4 গুণ
এটা 22-এর সাথে এদিকে গেলে হবে 7-এর 22, কাটাকুটি করে দাও। এটা যদি 11 দুগুণে 22 আর এটা হবে 5 6 56, আচ্ছা 4 দুগুণে 8 7 8 56, তার মানে আর এর মান দেখো 7 পেয়ে যাচ্ছি আমরা, ঠিক আছে। এখানে 7 গুণ 7 আছে আর স্কয়ার, তার মানে আর মানে কত, আর মানে কিন্তু 7 পেয়ে যাব, অর্থাৎ ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম 7। এবার দেখো ব্যাসার্ধ আমাদের 25% কমিয়ে দিতে বলছে, তাহলে 25% কমিয়ে তারপরে নতুন গোলকটা তৈরি করা হলো। এবার 7-এর 25% যদি কমাই তাহলে কত হবে, 75% হবে। 7-এর যদি 25% কমানো হয় তার মানে ব্যাসার্ধটা 7-এর 75% হয়ে যাবে। 25 দিয়ে কাটো, 3 25 75, 4 25 100, 3 7 21/4 হয়ে যাচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে কত হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে 21/4, 21/4, এটা কি হয়ে গেল, 21/4 হয়ে গেল ব্যাসার্ধ, নতুন ব্যাসার্ধ। তাহলে নতুন গোলকের যে ব্যাসার্ধ সেটার আয়তন কত হবে, আয়তনের সূত্র কি, 4/3 পাই, পাই মানে হচ্ছে 22-এর 7 ইন্টু 4/3 পাই আর কিউব, আর কিউব মানে হচ্ছে 21-এর 4 কে আমরা 3 বার লিখবো, ঠিক আছে, 3 বার লিখে দেবো। এবার কাটাকুটি করো, 7 দিয়ে 3 7 21, 3 3 কাটা, এই একটা 4 কাটা, এটা 2, এটা হচ্ছে 11, নিচে হচ্ছে 8 আর উপরে দেখো 11 গুণ 21 21 441, ঠিক আছে। 8 দিয়ে আমাদের এটাকে ভাগ করতে হবে, তাহলে 11 কে 11-এর 1, হাতে আছে 1, 4 11 44 একে 45-এর 5, হাতে আছে 4, আর 11 4 11 44-এর 4 হচ্ছে 48, এটাকে ভাগ করো কত হবে, 6 8 48, 6 8 কত 48, আর এখানে 5 যদি আমরা নামাই, এখানে এটা শূন্য দিয়ে এটাকেও নামিয়ে দিই, আবার 6 8 কত 48, দেখো এখানে 606 পয়েন্ট সামথিং আসবে, তার মানে এখানে একটাই অপশন আছে 606 পয়েন্ট সামথিং, এটা হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে, পুরোটা করার প্রয়োজন নেই। কোশ্চেন নাম্বার 32 কি বলছে, শিবম তার আয়ের 50% ব্যয় করে, যদি সে 42,000 টাকা সঞ্চয় করে তবে তার আয় কত হবে। শিবম তার আয়ের 50% ব্যয় করে, যদি সে 42,000 টাকা সঞ্চয় করে তবে তার আয় কত হবে। কি হবে এটা, শিবম তার আয়ের 50% ব্যয় করে, যদি সে 52,000 টাকা সঞ্চয় করে তবে তার আয় কত হবে। দেখো আমরা এটা একদম ইজি ভাবে করা যায়, আয় সমান কি হবে, ব্যয় প্লাস সঞ্চয়, ব্যয় প্লাস সঞ্চয় হলো। এবার আয়ের 50% যদি ব্যয় করে, আমি একটু ধরে বোঝাচ্ছি জিনিসটা, আয়ের 50%, আয় যদি 100 টাকা হয় ব্যয় করে 50 টাকা, তার মানে সঞ্চয় করে কত টাকা, 50 টাকা। এদের যদি আমরা রেশিও বের করি তাহলে হবে 2:1:1। এখন আমাদের সঞ্চয় বলেছে 42,000 টাকা, মানে 1 ইউনিট সমান হচ্ছে 42,000, তাহলে আমাদের আয় কত, 2 ইউনিট, 2 ইউনিট মানে হবে 84,000, তাহলে অ্যান্সার কি হবে, 84,000 হয়ে যাবে, অপশন এ হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। 84,000 টাকা সঞ্চয় করে, আয় সমান হচ্ছে ব্যয় প্লাস সঞ্চয়। দেখো এখানে আমরা এমনি নর্মাল ভাবেও করতে পারি যে 50% ব্যয় করছে, তাহলে আয়ের 50% ব্যয় করছে, মানে আয় যদি 100 টাকা হয় 50 টাকা ব্যয় করছে, তাহলে 50 টাকা সমান যদি তোমার 42,000 হয় তাহলে 100 টাকা সমান কত হবে, তাই না, তাহলে 84,000 হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 33 বলছে যে একটি দৌড়ে একজন ক্রীড়াবিদ 150 সেকেন্ড সময়ে প্রথম পরিক্রমায় 150 সেকেন্ড সময়ে প্রথম পরিক্রমায় 450 মিটার দূরত্ব অতিক্রম করেন, তিনি সমান দূরত্ব বিশিষ্ট দ্বিতীয় পরিক্রমাটি 75 সেকেন্ডে অতিক্রম করেন, তার গড় গতিবেগ কত হবে। বলছে যে ধরো 450 মিটার তিনি দূরত্ব প্রথমে 150 সেকেন্ডে অতিক্রম করছেন, আবার পরের দ্বিতীয় যে মানে পরের যে অংশ সেটাও সমান দূরত্ব বলেছে, মানে এটা হচ্ছে 450,
450 মিটার এবং সেটা তিনি 75 সেকেন্ডে অতিক্রম করেন। তাহলে আমাদের যদি গড় গতিবেগ বের করতে চাই, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? 450 মানে হচ্ছে 900, আর 150 আর হচ্ছে 75 যোগ করলে কত হবে? 5 7 5 12 2 হাতে আছে 1, 225। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করো, তাহলে আমাদের কিন্তু গড় গতিবেগ চলে আসবে। দেখো 225 দুগুণে কত হয়? 225 দুগুণে হয় 450, আর 450 এর ডবল হচ্ছে 900। তার মানে এটা কাটাকুটি করলে 4 হয়ে যাবে। অ্যান্সার কি হবে? অপশন এ। ঠিক আছে, অপশন এ হবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 34 বলছে যে বার্ষিক 15% চক্রবৃদ্ধি সুদের হারে বা সুদ দেয় হারে 2 বছরে 6400 টাকা মূলধনের সব বৃদ্ধিমূল কত হবে? তো সব বৃদ্ধিমূল যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের ফর্মুলা কি? p * 1 + r/100 ফর্মুলা ফেলতে পারো, বা তুমি নর্মাল ভাবেও করতে পারো। যে 6400 টাকা রয়েছে সেটা হচ্ছে মূলধন, এবং 15% হারে 2 বছরের সব বৃদ্ধিমূল বলেছে। তাহলে 2 বছরের সব বৃদ্ধিমূল কত হবে? একটা হবে 15%, তো 15% মানে হচ্ছে 115/100। 115/100 ইন্টু 115/100। এটাকে আমরা সংক্ষেপও করতে পারি যে 115 মানে কত? 5 দিয়ে যদি কাটো, 5 কুড়ি 100, আর এটা হবে 23, এটা 20, আবার এটাও কত? 23 হয়ে গেল। এবার এখানে দুটো শূন্য কেটে দাও, তাহলে 2 দুগুণে কত থাকছে? 4। এবার 4 এর সাথে যদি আমরা এটাকে কাটি, 4 ষোলং 64, তার মানে 16 × 23 × 23 হয়ে যাচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এখন যদি আমরা অপশনগুলো দেখি, ইউনিট ডিজিট দেখো, 3 3 9, 6 নং 54 4 হবে, তাই তো? 3 3 9, 6 নং 54 4, তার মানে 4 একটাই অপশন আছে, অপশন বি হবে সঠিক অ্যান্সার। পুরোটা করার দরকার নেই আমাদের, এখানে জাস্ট এটা দেখলেই হবে যে কি বলে, ইউনিট ডিজিটটা দেখলেই হবে। ঠিক আছে, তাহলে 4864, 8464। চলো, পরের প্রশ্ন বলছে এর কোন সর্বনিম্ন মানের জন্য এই যে সংখ্যাটা দেওয়া আছে, এই 8 অঙ্কের যে সংখ্যাটা আছে সেটা 4 দ্বারা বিভাজ্য। এর কোন মানের জন্য এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য? এর সর্বনিম্ন কোন মানের জন্য? এর মান আমরা সবচেয়ে ছোট কোন মানটা বসাতে পারবো যাতে করে এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য? একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি, 4 দ্বারা বিভাজ্য মানে কি? 4 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে আমাদের লাস্টের দুটো ডিজিটকে দেখতে হয়। এবার লাস্টের দুটো ডিজিট যদি আমরা দেখি, এখানে আছে 28। এবার 28 যদি হয়, 28 কে 4 দিয়ে অবশ্যই ভাগ যায়, 4 7 28, তাই না? 28 কে কি হয়? 4 দিয়ে, 28 কিন্তু 4 দ্বারা বিভাজ্য। তা 28 যদি আমাদের 4 দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ এই সংখ্যাটা এটা কিন্তু 4 দ্বারা কি? এটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে। এর মান তুমি যাই বসাও না কেন, 0 থেকে একেবারে 9 অবধি সব যা খুশি বসাও না কেন, এটা অবশ্যই 4 দ্বারা বিভাজ্য হবে, কারণ লাস্টের দুটো ডিজিট 4 দ্বারা বিভাজ্য। তার মানে এর সর্বনিম্ন মান কত হবে? তার মানে 0 হবে। এর সর্বনিম্ন মান কত হবে? 0 হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, যদি একটি পাখার মুদ্রিত মূল্য 775 টাকা হয় এবং এর উপরে 12% যদি ছাড় দেওয়া হয়, তবে পাখাটির বিক্রয় মূল্য কত হবে? খুবই সহজ একটা অঙ্ক। আমাদের এখানে মুদ্রিত মূল্য মানে হচ্ছে মার্ক প্রাইস, কত দাম, প্রিন্টেড প্রাইস বা মার্ক প্রাইস, সেটা যাচ্ছে 775 টাকা। তো এর উপরে আবার 12% বলছে ছাড় দেওয়া হলো। দেখো, সাধারণত মুদ্রিত মূল্যের উপরে কিন্তু যে ছাড়টা দেওয়া হয় সেটাই হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, মুদ্রিত মূল্য বা প্রিন্টেড প্রাইস যেটা থাকে সেটার উপর যে ডিসকাউন্টটা দেওয়া হয় সেটাই হয়ে যায় বিক্রয় মূল্য। তাহলে 775 টাকার উপর 12% যদি ছাড় দেয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে এর 12% যদি তুমি বাদ দিয়ে দাও, কত পার্সেন্ট পড়ে থাকবে? 100 থেকে 12 বিয়োগ করো, কত হয়? 88 হয়ে যাবে। তাহলে 775 এর 88%, 775 এর কত পার্সেন্ট? 88%। এই মানটা বের করো, তাহলে অ্যান্সার চলে আসবে। দেখো, নিচে যখনই 100 থাকবে, যদিও বা এটা দেখো 75 আছে, তার মানে এটা কাটাকুটি চলে যাবে। লাস্টে যদি 75 থাকে বা দুটো শূন্য থাকে, সেগুলো অবশ্যই 25 দিয়ে ভাগ যাবে। তাহলে 25 দিয়ে যদি আমরা কাটতে চাই এটাকে, তাহলে এটা হচ্ছে 4 25 100, আর এটা কত হবে? দেখো, 100-র মধ্যে 25 হচ্ছে 4 বার আছে, 4 25 100, তার মানে 100-র মধ্যে 25 আসছে 4 বার। তাহলে 700-র মধ্যে 25 কতবার থাকবে? 4 7 28 বার থাকবে। 28 বারের পরে আরো 75 মানে আরো 3 বার, তাহলে 28 29 30 31 বার কিন্তু 25 থাকছে।
তার মানে এটা কাটাকুটি করলে হবে 31, ঠিক আছে। আর 4 দিয়ে এটাকে কেটে দাও, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তাহলে 31 আর হচ্ছে 22 গুণ করে দাও, কত হবে দেখো 2 একে 2, ইউনিট ডিজিট আমরা পেয়ে যাচ্ছি, তার মানে এটা হবে অ্যান্সার। আর যদি গুণটা করতে পারো যে 22 একে 22 2, হাতে আছে 2, 3 22 66 আর 2 68, তাও হয়ে যাবে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 37। একজন বই বিক্রেতা একজন গ্রাহককে 1440 মূল্যে একটি বই বিক্রি করেন, পরে ওই গ্রাহক বইটিকে 25% লাভে বিক্রি করেন। চূড়ান্ত ক্রেতা কত মূল্যে বইটি কিনেছেন? দেখো এখানে জিনিসটা বুঝে নাও ভালো করে, যে একজন বই বিক্রেতা একজন গ্রাহককে, ধরো আমি বলছি এটা একটা বই বিক্রেতা, সে একজন গ্রাহককে কত টাকায় বিক্রি করলেন? 1440 টাকায় বিক্রি করলেন। তার মানে এই যে যে গ্রাহক, সে কিন্তু 1440 টাকায় বইটা কিনলো, এর বিক্রয় মূল্য হতে পারে, কিন্তু এর কি হয়ে গেল, এর হচ্ছে ক্রয় মূল্য। এবং পরে ওই গ্রাহক কি করলো, বইটাকে আবার 25% লাভে বিক্রি করে দিল। এ আবার কি করলো, 25% লাভে বিক্রি করে দিল। তাহলে চূড়ান্ত ক্রেতা মানে যে লাস্টে একেবারে সে যে কিনছে, সে কত দামে এটা কিনেছে, তাহলে কি হবে, তাহলে এর উপরে 25% যদি আমরা বের করি, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 1440 ইন্টু 125/100 করলেই অ্যান্সার চলে আসবে, তাই না? তাহলে এটা কাটাকুটি করো, আমরা যদি একটা শূন্য কেটে দিই, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 25 125, 2 দিয়ে 7 2 72, 25 দুগুণে 50 শূন্য, হাতে আছে 5, 7 25 হচ্ছে 150, 6 25 150, 7 25 175, 175 আর 5 হচ্ছে 180, ঠিক আছে। আচ্ছা, এটা 1800 হয়ে যাবে, 1800, 180 প্লাস শূন্য, তাহলে অ্যান্সার কত হবে, 1800 হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো, 3 জন কর্মী এবিসি একটি দেওয়াল রং করার দায়িত্ব তাকে দেওয়া হলো। এ কাজটি 8 ঘন্টায়, বি 12 ঘন্টায়, সি হচ্ছে 16 ঘন্টায় শেষ করতে পারে। যদি তারা সবাই একসঙ্গে কাজ শুরু করে কিন্তু 2 ঘন্টা পর সি চলে যায়, তাহলে মোট কাজ করতে কত সময় নেবে? তো এখানে এবিসি, এ 8 ঘন্টা, বি 12 ঘন্টা, আর সি বলছে 16 ঘন্টায় কাজ শেষ করতে পারে। একসাথে কাজটা শুরু করছে, তাই তো, 2 ঘন্টা পরে সি চলে গেল। দেখো এটা সিম্পল ভাবে যদি আমরা করি, আমি মনে করি এক লাইনে এটাকে সাজানো যায়। সেটা কি, যে এই 8 ঘন্টায় যদি এক অংশ করে, 1 ঘন্টায় করবে 1/8 অংশ, বি 1 ঘন্টায় করবে 1/12 অংশ, আর সি 1 ঘন্টায় করবে ধরো 1/16 অংশ, তাই তো। কিন্তু সি দেখা যাচ্ছে 2 ঘন্টা করেছে, 2 ঘন্টা করে তারপরে সে চলে গেল, তাহলে 2 ঘন্টায় সে কত অংশ করবে? এটা হবে 2/16 অংশ, এটা হবে 2/16 অংশ, সমান টোটাল হচ্ছে 1 অংশ, টোটাল 1 অংশ। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের কিন্তু মানটা বেরিয়ে যাবে। তবে আমরা টোটাল এক্স ধরে নেব, টোটাল সময় লাগছে এক্স। তাহলে আমরা যদি বলি এ এক্স ঘন্টা করেছে, বি ও এক্স ঘন্টা করেছে, আর সি হচ্ছে 2 ঘন্টা করে চলে গেছে, তাহলে টোটাল কত সময় লাগলে সেটা আমরা বের করে নিতে পারবো। এটা দেখো কাটলে হবে 8, লসাগু কত হবে, 12 দুগুণে 24, 3 8 24 মানে 3x প্লাস 2x প্লাস 3 সমান 1, তাহলে 5x সমান হয়ে যাচ্ছে, 5x সমান কত হবে, 24 বিয়োগ 3 মানে 21, তাহলে x সমান হবে 21/5, তাহলে 4 5 20 আর হবে 2, 5 গুণে 10, 4.2 ঘন্টা, 4.2 ঘন্টা চলে আসবে, ঠিক আছে। এটা সিম্পল, এটাকে সলিউশন করলেই চলে আসে। আরো অনেক নিয়মে করা যায়, তোমরা করতে পারো, আরো দিয়ে দিয়ে করতে পারো, অসুবিধা নেই। পরের প্রশ্নটা কি বলছে, যে একটি গ্রামের জনসংখ্যা হচ্ছে 16 লক্ষ, প্রথম 1,60,000, তাই তো। প্রথম বছরে এটি 15% বৃদ্ধি পায়, তাহলে জনসংখ্যা 15% প্রথম বছর বৃদ্ধি পায়, দ্বিতীয় বছরে হচ্ছে 30% বৃদ্ধি পায়, তাহলে 2 বছর পর গ্রামটির জনসংখ্যা কত হবে? তাহলে প্রথমে ছিল 1,60,000, পরের বছর কি হলো, 15% বৃদ্ধি পেল, তার পরের বছর আবার 30% বৃদ্ধি পেল। আচ্ছা, এটা 115 করে দেবো, এটা 130 করে দেবো। তো এই মানটা আমরা যদি বের করতে চাই, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। কাটাকুটি করো, এখানে ধরো একটা দুটো, 1 2 1 2 1 2, 4টে শূন্য আমরা কেটে দিলাম,
এবার 16-র সাথে যদি আমরা 130 গুণ করে দিই তাহলে কত আসবে? 130-এর সাথে 16 গুণ করে দাও। এখানে লাস্টে 3টে করে শূন্য আছে না? আচ্ছা, এটা কত আসবে বলো? এটা অন্যভাবে করা যেত, যাই হোক এটা যখন হয়ে গেল করে নি। 318 হাতে আছে 1, 6 কে 7 78, অর্থাৎ এটা হচ্ছে 0 130, 0 8 7 10 শূন্য হাতে আছে 1, 2080 হয়ে গেল। 2080-র সাথে 115 গুণ করো, তাহলে 5 0 5 8 40 আর হচ্ছে 5 দুগুণে 10। এটা কত হবে? 2080, এটাও হয়ে যাবে 2080। 0 0 8 4 12 2 হাতে আছে 1 9 আর হচ্ছে 3 2, 239 200, 239 200, অপশন এই হবে সঠিক অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, এখানে বলছে যে এই যে সংখ্যাটা দেওয়া আছে এই ডাটাটার বলছে মধ্যমা বের করো। মধ্যমা বের করার ফর্মুলা কি? আমরা কিভাবে মধ্যমা বের করি? মধ্যমা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হয়? সংখ্যাগুলোকে প্রথমে ছোট থেকে বড় হিসেবে সাজাতে হয়, এবং ছোট থেকে বড় সাজানোর পরে মাঝখানে যেগুলো পড়ে থাকে সেভাবে আমরা করতে পারি, তাদের গড়টা বের করলেই হয়ে যাবে। যদি করি কি হবে? 6 8 9 11 16 আর হচ্ছে 22, ছোট থেকে বড় হিসেবে আমরা সাজিয়ে নিলাম। এবার আমরা এই দিক থেকে দুটো, এই দিক থেকে দুটো বাদ দিয়ে দিলাম, মাঝখানে পড়ে থাকছে 9 আর 11। দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। 9 আর 11 কত হয় যোগ করলে? 20 হয়ে যাবে। 20-র অর্ধেক হবে 10। অ্যান্সার হবে অপশন সি। দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, অ্যান্সার চলে আসবে। দেখো একটু বীজগণিতের একটা অঙ্ক দিয়েছে যে 5pq প্লাস 16q তার হোল স্কয়ার মাইনাস 5pq মাইনাস 16q তার হোল স্কয়ার। তো এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। এটা কিসের সূত্র? এটা হচ্ছে 4ab এর সূত্র। 4ab এর সূত্র হচ্ছে আমাদের a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। এবার দেখো এটা a এটা b, তার মানে 4ab, 4 ইন্টু a মানে কত? 5pq, a মানে 5pq ইন্টু b মানে কত? 16q, 16q। তাহলে এটা কত হচ্ছে? 4 5 20, 16 দুগুণে 16 হচ্ছে 4 5 20 আর 16 করলে কত হবে? 16 দুগুণে 32 মানে 320 হয়ে গেল। 320, আর এখানে p একটা আছে আর q দেখো দুটো আছে, মানে q q q স্কয়ার হয়ে যাবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে 320 p q স্কয়ার, 320 p q স্কয়ার। অপশন বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, দেখো এটা এমন একটা অঙ্ক যেটা তোমাদের পুরো অপশনের উপর বেস করে দিয়েছে, মানে এখানে কোনো প্রশ্নে তুমি কিছু পাবে না, এটা অ্যান্সার হচ্ছে অপশনের উপর বেস করে। অপশন দেখেই তোমাকে অ্যান্সার করতে হবে। কি বলছে? একজন খুচরো বিক্রেতা একটি পণ্যের উপর ক্রেতাদের জন্য ছাড়ের স্কিম অফার করেছে। হ্যাঁ, ছাড় দেবে, এটা ছাড়ের স্কিম করেছে। অফারটি কি না, কোন স্কিমটির ক্ষেত্রে বিক্রয় মূল্য সর্বোচ্চ হবে? এখানের মধ্যে এই 4টে স্কিমের মধ্যে কোন স্কিমের ক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্য সব থেকে বেশি হবে? প্রথমে বলছে 10% দুটি ক্রমিক ছাড় দিচ্ছে, ঠিক আছে? 10% উপর দুবার ছাড় দিচ্ছে, পরপর দুবার ছাড় দিচ্ছে 10%-এর উপরে, ক্রমিক ছাড় বলেছে। আর পরেরটা বলছে 12% ছাড়ের পরে 46% ছাড় দিচ্ছে, 12% ছাড় তারপরে আবার 46% ছাড়, প্রথমে 23% ছাড় তারপরে 15% ছাড়, 25% এবং 36%-এর ক্রমিক ছাড়। একটা জিনিস, আমাদের বিক্রয় মূল্য কখন বেশি হবে? বিক্রয় মূল্য তখনই বেশি হবে যখন ছাড়টা কম দেবে। ছাড় বেশি দিলে তো আমাদের বিক্রয় মূল্য কম হবে, কিন্তু ছাড় যত কম দেবে তত বিক্রয় মূল্য বেশি হবে। এবার এর মধ্যে ছাড় সব থেকে কম কোনটা? অবশ্যই প্রথম ছাড়টা সব থেকে কম। তাহলে প্রথম ছাড়টা যেহেতু সবচেয়ে কম, তাহলে এর বিক্রয় মূল্য হবে সর্বোচ্চ। ঠিক আছে, বলছে যে n সংখ্যক n বাহু বিশিষ্ট সুষম বহুভুজের বহিস্থ কোণগুলির সমষ্টি এবং অন্তস্থ কোণগুলির সমষ্টির অনুপাত হচ্ছে 2:43। ঠিক আছে, বহিস্থ কোণগুলো এবং অন্তস্থ কোণগুলো তাদের রেশিও দিয়ে দিয়েছে, সমষ্টির অনুপাত দিয়ে দিয়েছে। সুষম বহুভুজটির একটি অন্তস্থ কোণের পরিমাণ কত হবে? দেখো, প্রথমত সুষম বহুভুজের ক্ষেত্রে আমাদের বহিস্থ কোণের মান সবসময় কি হয়? যে কোনো সুষম বহুভুজ, তুমি সেটা চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ যাই আঁকো না কেন, সেটার যে বহিস্থ কোণগুলো আছে সেই বহিস্থ কোণগুলোকে যদি যুক্ত করো তাহলে সবসময় 360 ডিগ্রি হবে। তাহলে সমস্ত বহিস্থ কোণগুলোর সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, তুমি যদি এরকম এরকম বাড়িয়ে দাও
তাহলে এখানে যতগুলো বহিস্থ কোণ উৎপন্ন হলো এই বহিস্থ কোণগুলোর সমষ্টি যদি করো কত হয়ে যাবে 360 ডিগ্রি হয়ে যাবে। আর অন্তস্থ কোণগুলোর সমষ্টির একটা ফর্মুলা আছে, সেটা কি 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। এটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে অন্তস্থ কোণগুলির সমষ্টির ফর্মুলা, ঠিক আছে। এবং এদের যে রেশিওটা দেওয়া আছে সেটা আছে 2:43, 2:43। এখানে আমরা একটু কাটাকুটি করে নিই। এটা দেখো 4 নং 36 মানে 4 হয়ে গেল, এটা কাটলে হবে 2, 2 2 কেটে গেল। তার মানে n মাইনাস 2 সমান হচ্ছে 43, তার মানে n সমান হয়ে যাচ্ছে 45। তাহলে n এর মান আমরা পেয়ে গেছি 45। এবার দেখো বলছে সুষম বহুভুজটির অন্তস্থ কোণের পরিমাপ কত হবে। তাহলে অন্তস্থ কোণগুলোর সমষ্টির ফর্মুলা কি? আমি বললাম যে 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, এটা অন্তস্থ কোণের বের করার ফর্মুলা। কিন্তু একটি অন্তস্থ কোণ বলেছে, একটি অন্তস্থ কোণ মানে কি এটাকে বাহু দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ আমাদের মানটা বের করতে হবে কি যে 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি তো রয়েছে, এটাকে আমরা আবার n দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের এক একটা অন্তস্থ কোণের মান বেরিয়ে যাবে। এবার n এর মান কত? 45। n এর মান যদি 45 হয়, 2 গুণ 45 থেকে 2 বিয়োগ করলে 43 হয়ে গেল, 90, আর এটা হবে 45। 45 দুগুণে 90, তাহলে 4 গুণ 43 কত হবে? 3 4 12 2 হাতে আছে 1, 4 4 16 1 17, 172 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমি কি বললাম যে যে কোনো সুষম বহুভুজের ক্ষেত্রে বহিস্থ কোণগুলোর সমষ্টি সবসময় 360 ডিগ্রি হবে। বহিস্থ কোণগুলির সমষ্টি কত? 360 ডিগ্রি হবে। আর অন্তস্থ কোণগুলির সমষ্টি সেটা কত হবে? 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। ফর্মুলা মনে রাখবে, 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ ও অন্তস্থ কোণগুলোর সমষ্টির যে অনুপাত সেটা আছে 2:43, 2:43। এখান থেকে আমরা n এর মান বের করলাম, অর্থাৎ যে বহুভুজটা সেটা হচ্ছে 45টা বাহু বিশিষ্ট একটা বড় বহুভুজ, 45 বাহু রয়েছে যার। তাহলে n এর মান যদি আমরা 45 পেয়ে যাই, এবার বলছে সুষম বহুভুজটির একটি অন্তস্থ কোণের পরিমাণ কত হবে। তাহলে একটা অন্তস্থ কোণের মান কত হবে? আমরা জানি অন্তস্থ কোণের সমষ্টি হচ্ছে 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমরা n দিয়ে ভাগ করি, এটাকে যদি আমরা n দিয়ে ভাগ করি, তাহলেই কিন্তু আমরা অন্তস্থ কোণগুলোর পরিমাণ পাবো, মানে এক একটা অন্তস্থ কোণের মান পাবো। নেক্সট দেখো, যদি যদি একটি চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 3080 এবং এর ব্যাসার্ধ হচ্ছে 14 মিটার, ব্যাসার্ধ কত মিটার আছে? 14 মিটার আছে, তাহলে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? সমগ্রতল দেওয়া আছে, আবার ব্যাসার্ধ দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফল বের করতে বলছে। চোঙের ক্ষেত্রে যদি আমরা ফর্মুলাগুলো দেখি, দেখো ধরো এটা একটা চোঙ, ঠিক আছে। চোঙের সমগ্রতল মানে কি? এই যে বক্রতল আছে তার সাথে আবার দুটো দেখো সমতল আছে। প্রথমত বক্রতলের যদি আমরা সূত্র দেখি, বক্রতলের সূত্র কি? বক্রতল মানে হচ্ছে 2 পাই RH, ঠিক আছে। আর সমগ্রতল কি হবে? বক্রতল হচ্ছে 2 পাই RH, বক্রতল হচ্ছে 2 পাই RH। আর সমগ্রতল কি হবে? সমগ্রতল হবে 2 পাই RH প্লাস পাই আর স্কোয়ার, মানে 2 পাই আর স্কোয়ার। কারণ কি, এটা ধরো একটা বৃত্ত, এটাও বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার মানে হচ্ছে 2 পাই আর স্কোয়ার। এখানে যদি আমরা 2 পাই আর কমন নিই তাহলে পড়ে থাকবে আর প্লাস এইচ। এটা হচ্ছে আমাদের সমগ্রতলের সূত্র, যে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এখন এই সমগ্রতলের ক্ষেত্রফল বলছে 3080, অর্থাৎ 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, এর মান দেওয়া আছে কত? 3080। এখান থেকে যদি আমরা এইচ এর মানটা আমরা পেয়ে যাব, কারণ আর এর মান দেখো 14 দেওয়াই আছে। তাহলে 2 গুণ 22 এর 7 গুণ আর এর মান হচ্ছে 14 ইন্টু 14 যোগ এইচ সমান 3080, ঠিক আছে। তো এখানে 7 দুগুণে 14, 2 হয়ে গেল, এটা কাটাকুটি করলে কত হবে? আচ্ছা, এটা 11 দুগুণে 22, আর এটা হচ্ছে 11 দুগুণে 22, 8 11 88, এটা চলে আসছে। এবার দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দিয়ে যদি আমরা 28 কে কাটি, আচ্ছা 4 দিয়ে কাটি, 2 2 কাটা, 2 দুগুণে 4, 4 7 28, 70, 2 দিয়ে এটা কাটলে 35 দুগুণে 70, 35 হয়ে যাচ্ছে। তাহলে এইচ সমান কি হবে? এইচ সমান হয়ে যাবে 35 মাইনাস
এইচ সমান হয়ে যাবে 35 মাইনাস 14। ঠিক আছে, 35 থেকে 14 বিয়োগ করলে কত হবে? 21 হয়ে যাবে। এখানে আমরা এইচ এর মান পেয়ে গেলাম 21। যদি এইচ এর মান 21 পেয়ে যাই, এবার বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর এইচ, 2 গুণ 22 এর 7, 2 গুণ 22 এর 7 আর এর মান হচ্ছে 21, আর এর মান কত? 14, আর এর মান হচ্ছে 14 এবং এইচ এর মান হচ্ছে 21। 7 দুগুণে 14 হয়ে গেল, 21 দুগুণে 42 আর হচ্ছে 22 দুগুণে 44, 4 দুগুণে 8। আচ্ছা, 42 আর হচ্ছে কত? 44, তাই তো? তাহলে 4 দুগুণে 8, 4 ছাড়া 16, 168, 8, 6 6 12, 14 4 হাতে আছে 1, 6 2 8, 1848 হয়ে যাচ্ছে। অপশন সি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 1848 অপশন সি হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, এখানে একটা অঙ্ক দিয়েছে দেখো, দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 78% ভোটার তাদের ভোট দিয়েছেন, যার মধ্যে 4% ভোট অবৈধ ঘোষিত হয়েছে। একজন প্রার্থী 13,572টি ভোট পেয়েছেন, যার মধ্যে 58% ছিল বৈধ ভোট। ঠিক আছে, 58% ছিল বৈধ ভোট। সেই নির্বাচনে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা কত? টোটাল ভোটারের সংখ্যা আমাকে বের করতে বলেছে। আমি যদি টোটাল ভোটার সংখ্যা যদি এক্স ধরে নিই, বলছে দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 78% ভোটার তাদের ভোট দিয়েছেন, তাহলে কত পার্সেন্ট ভোট দিয়েছেন? টোটাল যে যদি এক্স জন ধরি, টোটাল এক্স সংখ্যক ভোটার, তার মধ্যে 78% মোটে ভোট দিয়েছে। বেশ, এরা হচ্ছে ভোট দিয়েছে। তারপর যে যার মধ্যে 4% হচ্ছে অবৈধ ভোট, তার মানে এই যে ভোটটা দিয়েছে তার মধ্যে 4% অবৈধ ভোটটাকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে অবৈধ ভোট যদি 4% হয়, বৈধ ভোট কত? 96%, তাই তো? 96% কি বৈধ ভোট হয়ে গেল। তাহলে এটা হচ্ছে বৈধ ভোট। এ দেখো, এখানে বলছে একজন প্রার্থী 13,572টি ভোট পেয়েছেন, যার মধ্যে 58% ছিল বৈধ ভোট। তাহলে এই যে এত ভোট পেয়েছেন, তার মানে এত ভোটটা কি? এত ভোট হচ্ছে বৈধ ভোটের 58%। বৈধ ভোটের 58% মানে হচ্ছে 13,572। এবার বৈধ ভোট এটা, এর 58% মানে কত? ইন্টু 58/100, এবং সেটা মানেই হচ্ছে তোমার 13,572। এখান থেকে যদি আমরা এক্স এর মান বের করতে চাই, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো, এখানে যদি আমরা এক্স এর মান বের করতে চাই, তাহলে ক্যালকুলেশনটা অনেকটাই বড় হচ্ছে না? 4 দিয়ে কেটে দাও, 4 25 100, আর এটা 4 দিয়ে কাটলে 4 একে 4 38, এটা 4 দিয়ে যাবে না, এটা যাবে 2 দিয়ে। 1 মিনিট, এটা 78 আছে, এটা 2 দিয়ে গেলে 50 দুগুণে 100, আর এটা হচ্ছে 3 দুগুণে 6, আর 9 দুগুণে 18, তাই তো? এটা কাটো 4 দিয়ে, 4 25 100, আর এটা কত হবে? 4 4 দুগুণে 8, 4 4 16, 4 4 16। আবার 4 দিয়ে এটাকে কাটা যাবে, 4 6 24, 4 25 100। ওকে, তাহলে x সমান কত হবে? 13,572 ইন্টু হচ্ছে 13,572 ইন্টু দেখো 50 গুণ 25 গুণ 25 হলো, বাই কত হবে? এগুলো সব নিচে চলে যাবে, মানে 39 ইন্টু 6 ইন্টু 58। ঠিক আছে, এটা চলে আসবে। তো এটা ক্যালকুলেশন যদি করো, অঙ্কটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। 3 দুগুণে 6, 25 দুগুণে 50, এই তিনটে যাবে না, আবার অ্যান্সার মিলিয়েও যাবে বলছে। তার মানে এই 25 25 25 থেকে যাক, এই তিনটেকে গুণ করে দাও, তাহলে দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে। 3 নং 27 এর 7 হাতে আছে 2, 3 3 9 10 11, তার সাথে 58 গুণ করলে কত হবে? 7 8 56, 6 হাতে আছে 5, 8 11 88, 89, 91 92 93, আর এটা হচ্ছে 5 7 35 এর 5 হাতে আছে 3, 5 55 56 57 58, 6 8 7 6, 6783। এবার এটা দিয়ে যদি এখানে করি আমরা, 6 দুগুণে 12 2 হাতে আছে 1, 8 দুগুণে 16 কে 17 7 হাতে আছে 1, 7 দুগুণে 14 কে 15 5 হাতে আছে 1, 6 দুগুণে 12 কে 13। তার মানে এটা দিয়ে আমরা, এটা তো নিচেরটা গুণ করে আসছে, এটার সাথে এটা গুণ করলে হবে 2 2,
আর 25 25 625 625 এর সাথে যদি আমরা 25 গুণ 2 মানে 50 গুণ করব, ঠিক আছে? 50 গুণ করলে কত আসবে? 0 5 5 25 এর 5 7 2 5 2 10 11 12 2 7 1 5 36 31। তাহলে 31,250 অপশন সি হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, এখানে মান নির্ণয় করতে বলছে যে cos স্কয়ার 30 ডিগ্রি প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস cos স্কয়ার 90 ডিগ্রি এর মান কত হবে? দেখো প্রথমত cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান যদি আমরা দেখি তাহলে কত হবে? √3/2 প্লাস cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হয়ে যাবে হাফ। cos 90 ডিগ্রির মান কত হবে? দেখো sin 90 ডিগ্রির মান যদি আমাদের 1 হয় তাহলে cos 90 ডিগ্রি হবে 0 0 স্কয়ার। তাহলে এটা হচ্ছে কত? 3 এর 4 যোগ 1 এর 4, তার মানে 4 এর 4 হয়ে গেলে 1 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, অপশন সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 47। 47 বলছে যে সুমন, তারিক এবং নেহা যথাক্রমে 6:11:12 অনুপাতে অর্থ বিনিয়োগ করে। যদি তারা যদি বছরের শেষে মোট 79,721 এত টাকা লাভ অর্জন করে, তাহলে সুমন এবং নেহার শেয়ারের ধনাত্মক পার্থক্য কত হবে? অর্থাৎ তাদের শেয়ারের পার্থক্য কত হবে? এবার সুমন, তারিক এবং নেহা যথাক্রমে বলছে 6:11:12 অনুপাতে অর্থ বিনিয়োগ করছে। প্রথমত আমরা এদের আনুপাতিক ভাগারটা বের করে নিতেই পারি। বছরের শেষে হচ্ছে 79721 এত টাকা হচ্ছে বছরের শেষে লাভ অর্জন করছে। সুমন এবং নেহার যদি আমরা দেখি যে শেয়ারের ধনাত্মক পার্থক্য, তাহলে সুমনের কোনটা নেহার কোনটা? সুমনের হচ্ছে প্রথমটা, নেহার হচ্ছে লাস্টেরটা। তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 6 হয়ে যাবে। তাহলে এদের যে পার্থক্যটা হয়ে যাবে 6, এবং টোটাল যে আনুপাতিক ভাগার বের করতে গেলে সবগুলোকে যোগ করতে হয়। 11 দুগুণে 22, 1 23 আর 6 কত? 29 হয়ে যাচ্ছে, 29। তাহলে 29 দিয়ে আমরা এটাকে কাটাকুটি করলেই তার সাথে 6 গুণ করলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, নয় দুগুণে 18 হাতে আছে 1, 2 দুগুণে 4 1 5, এটা আছে 3 3 7 21, তাই তো 7 দিয়ে যাবে। আচ্ছা, 7 নং 63 3 হাতে আছে 6, 7 দুগুণে 14, 14 আর 6 হচ্ছে 20। আচ্ছা, এটা 3 3 5 15, 5 যাবে না, 4 বাদ যাবে। 4 নং 36 6 হাতে আছে 3, 4 দুগুণে 8, 9 10 11, 261, তাই তো 9 বাদ যাবে। 9 নং 81 1 হাতে আছে 8, 9 দুগুণে 18, 18 আর 8 কত হবে? 26। এটা আসছে, এটার সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে কত আসবে? 6 নং 54 4, তার মানে অপশন বি হবে সঠিক অ্যান্সার, তাই না? ইউনিট ডিজিটে 4 আছে। নেক্সট দেখো বলছে যে পিকিউআর প্রকারের প্রতিটি পণ্যের মূল্য যথাক্রমে 280 টাকা, 185 টাকা এবং 105 টাকা হয়। যোগেশ প্রতিটি প্রকারের পণ্য 4:2:5 অনুপাতে কেনে এবং মোট 8,060 টাকা ব্যয় করে। সে কিউ প্রকারের কতগুলি পণ্য কিনেছিল? প্রতিটি পণ্যের মূল্য কত দেওয়া আছে? 280 টাকা, 185 টাকা এবং 105 টাকা হয়। যোগেশ প্রতিটি প্রকারের পণ্য 4:2:5 অনুপাতে কিনেছে। তার মানে এই যে প্রথম প্রকারের যে পণ্য তাদের দাম কত? 280 টাকা, এবং সেগুলো ধরো 4 কেজি, আমি বলছি যে 4 কেজি কিনেছে। পরেরটা হচ্ছে 185 টাকা, সেটা হচ্ছে 2 কেজি মতো কিনেছে। আর 105 টাকা, সেটা হচ্ছে তোমার 5 কেজি কিনেছে। এগুলো সবগুলোর সাথে আমরা এক্স গুণ করে দেবো, মানে এগুলো এক একটা আমরা এক্স ধরে নেবো যে এত এক্স এত এক্স এত এক্স। ঠিক আছে, আমাদের তো এটা বের করতে বলেছে যে কত কত কেজি, কিউর ক্ষেত্রে বের করতে বলেছে যে কত কেজি পণ্য সে
কিনেছিল। ঠিক আছে, তাহলে এগুলো সবগুলো আমরা অ্যাকচুয়ালি এটা 4x ধরলাম, 2x ধরলাম, 5x ধরলাম, সেই এক্সটা কমন নিয়ে নিলাম, সমান কত 8060 টাকা। 8060 টাকা। এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে বলেছে, তাহলে এক্স ইন্টু আমরা কি লিখবো এখানে 0 4 আটা 4 আটা 32 2 হাতে আছে 3 4 2 8 9 10 11। এটা কত হবে 5 2 10 0 হাতে আছে 1 18 2 36 একে 37। লাস্ট এটা কত হবে 5 5 25 5 একে 5। 2015, তাই তো 2015 সমান হচ্ছে 8060। এখানে আমরা যদি কাটাকুটি করি দেখো 15 তো 4 15 60 4 2 8 মানে এটা 4 হয়ে যাবে। তাহলে x এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 4। x এর ভ্যালু যদি আমরা 4 পেয়ে যাই, x এর ভ্যালু যদি আমরা 4 পেয়ে যাই, তাহলে কিউ প্রকারের কতগুলি পণ্য কিনেছিল? কিউ প্রকারের কতগুলো পণ্য কিনেছিল? আমরা 2x ধরেছি, তাহলে 2 গুণ 4 মানে হচ্ছে 8। বর্তমানে মায়ের বয়স মেয়ের বয়সের দ্বিগুণ। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল মেয়ের বয়সের 3 গুণ। মায়ের বয়স ছিল মেয়ের বয়সের 3 গুণ। মায়ের বর্তমান বয়স কত? এটা বের করতে বলেছে। দেখো মা এবং মেয়ের বয়সের অনুপাত আমি যদি বলি এখন হচ্ছে 2:1। দ্বিগুণ মানে কি 2:1। 10 বছর আগে মানে -10। 10 বছর আগে তাদের বয়সের যে অনুপাত ছিল 3:1, তাই তো 3 গুণ ছিল। মেয়ের বয়সে মানে মায়ের বয়স ছিল মেয়ের বয়সের 3 গুণ 3:1। এবার এটাকে ক্রস মাল্টিপল করে মাইনাস করে দাও, 3 একে 3 2 একে 2, 3 থেকে 2 বিয়োগ করলে হবে 1 সমান এখানে 10 কমন যাবে ইন্টু এদের পার্থক্য হচ্ছে 2। তাহলে মানে 1 সমান হচ্ছে 20। 1 সমান যদি আমাদের 20 হয়ে যায়, তাহলে মায়ের বয়স কত হবে 2 ইউনিট। 2 মানে 20 দুগুণে 40 হবে অ্যান্সার। ঠিক আছে, 40 বছর। তাহলে মায়ের বর্তমান বয়স হয়ে যাবে 40 বছর। আজকের লাস্ট অঙ্ক আমাদের রয়েছে, বলছে যে কোন ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যাকে 18 35 এবং 140 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 ভাগশেষ থাকবে। তো এই ক্ষেত্রে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করা মানে কি? এত এত দ্বারা ভাগ করা মানে হচ্ছে এদের লসাগু বের করে নেওয়া, মানে এদের লসাগুকে সবগুলো দিয়ে ভাগ যায়। এটা আসছে, এখানে কত আসছে দেখো 9 কে কোনোটার সাথে যাবে না, ঠিকই আছে। 9 দুগুণে 18, 18 দুগুণে কত 36 আর 35 গুণ করে দাও, আসবে কত 5 6 30 শূন্য হাতে আছে 3 3 5 15 16 17 18 318 হাতে আছে 3 3 10 1260 আসছে, তাই তো 1260 আসছে। এবার দেখো প্রতি ক্ষেত্রে আমাদের 7 ভাগশেষ থাকবে, তার মানে এর সাথে আমরা 7 যোগ করে দেবো, কত হয়ে যাবে 1267। ঠিক আছে 1267। তো ঠিক আছে, তোমাদের আজকের ক্লাসটা এখানেই থাকলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।